হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের একটা নতুন সেগমেন্টে এসেছি। এটাকে আমরা বলছি কলিগেটিভ প্রপার্টি বা দ্রবণের সংখ্যাগত ধর্ম। এখন এই পার্টিকুলার পোর্শনটা উচ্চ মাধ্যমিক বা অন্যান্য বোর্ড এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এন্ট্রান্সের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো দ্রবণের সংখ্যাগত ধর্ম, দেখো সংখ্যা মানে ব্যাপারটা বুঝতেই পারছো যে সংখ্যার সঙ্গে রিলেটেড। তো ব্যাপারটা এরকম ডিফাইন করা হয় এইভাবে যে লিখে নিই আগে ডেফিনিশনটা। প্রপার্টিজ অফ এ সলিউশন which depend only on the number of solute particles and independent of nature of solute are called colligative properties। মানে হচ্ছে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সলিউশনের এমন একটা ধর্ম, এমন একটা প্রপার্টি যেটা কার উপর ডিপেন্ড করে? অনলি অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস। যে সলিউট বা দ্রাবটাকে আমি মেশাচ্ছি, সাপোজ জলের মধ্যে চিনি মেশাচ্ছি, তো চিনি হচ্ছে সলিউট বা দ্রাব, তার সংখ্যার ওপরে, ঠিক আছে, অনুসংখ্যা বা মোল সংখ্যার উপরে ডিপেন্ড করে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ সলিউট। সলিউটটা কী ধরনের, হ্যাঁ, কোভ্যালেন্ট মলিকিউল, আয়নিক মলিকিউল, তাদের মধ্যে কী তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কীরকম আছে, এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ডই করে না, শুধুমাত্র নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করে। তাই যেহেতু নাম্বারের উপর ডিপেন্ড করে, তাই সংখ্যাগত ধর্ম ইংরেজি তারিখে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। আশা করা যায় বোঝানো গেল। তো এবার এই যে কলিগেটিভ প্রপার্টি, এইটা অ্যাকচুয়ালি 4টে কলিগেটিভ প্রপার্টি আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো সেইটা বলার আগে, 4টে কলিগেটিভ প্রপার্টির নাম বলার আগে আমরা এটা জেনে নিই যে না, আগে নামটাই বলে দিই, তাহলে সুবিধা হবে বলতে। যে 4টে ধর্ম নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কলিগেটিভ প্রপার্টি। লিখি টাইপস অফ কলিগেটিভ প্রপার্টি। 1 নম্বর যে কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সংক্ষেপে এটাকে RLVP বলা হয়, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। বাংলায় আমরা এটাকে বলি বাষ্পচাপের, ভেপার প্রেশার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রিলেটিভ লোয়ারিং মানে বাষ্পচাপটা, ভেপার প্রেশারটা কমে যায় কোনো একটা ভাবে। সেকেন্ড হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এটাকে বাংলাতে বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। উন্নয়ন মানে এখানে বৃদ্ধি, এলিভেট করা মানে বেড়ে যাওয়া। তো স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটাকে ডেল্টা TB এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। T ফর টেম্পারেচার মানে বয়েলিং পয়েন্ট, B ফর বয়েলিং আর কি। 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন মানে কমে যাওয়া। তো এটা হচ্ছে বাংলায় বলা হয় হিমাঙ্কের অবনমন। আর এটাকে ডেল্টা TF দিয়ে সিম্বলাইজ করা হয়, F ফর ফ্রিজিং। আর লাস্ট যে আমাদের যেটা পড়তে হয়
সেটাকে বলা হয় অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারটাকে পাই সিম্বল দিয়ে চিহ্নিত করা হয়। এটাকে বাংলায় বলা হয় অভিস্রবণ চাপ। তো এই চারটে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমাদের আলোচনা করতে হয়। প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টিরই কিছু কয়েকটা কন্ডিশন আছে, কয়েকটা শর্ত আছে, সেইগুলো এদেরকে মেনে চলতে হয়, তবেই এই ধর্মগুলো আমরা দেখতে পাই সলিউশনের মধ্যে। তো সেই কন্ডিশনগুলো আগে আলোচনা করা যাক। তো দেখো কন্ডিশনস অফ কলিগেটিভ প্রপার্টিজ। আমরা যে চারটে ধর্মের কথা বললাম, চারটে কলিগেটিভ প্রপার্টির কথা বললাম, এর মধ্যে প্রথম তিনটের জন্য রাউল্টস ল আছে আবার এখানে, রাউল্টস ল, এবং লাস্ট যেটা অসমোটিক প্রেশার সেটার জন্য একটা ইকুয়েশন আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলি ভ্যান হফ ইকুয়েশন। অনেক সময় এই কন্ডিশন অফ কলিগেটিভের আন্ডারে আমরা যা যা লিখবো সেটাকেই অনেক সময় বলা হয় ভ্যালিডিটি অফ রাউল্টস ল, মানে রাউল্টস ল এর প্রযোজ্যতা, কোন ক্ষেত্রে রাউল্টস ল প্রযোজ্য হবে। আর রাউল্টস ল প্রযোজ্য হবে মানেই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি শো করবে সিস্টেম। তাই এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি যে ভ্যালিডিটি অফ রাউল্টস ল। ঠিক আছে, তো দুটো কন্ডিশন, এক হচ্ছে সলিউশনটাকে কেমন হতে হবে, দ্রবণটাকে কেমন হতে হবে। সলিউশন মাস্ট বি ডাইলিউট, দ্রবণটাকে লঘু দ্রবণ হতে হবে। কেন? কারণ যদি ডাইলিউট না হয়ে দ্রবণটা যদি কনসেন্ট্রেটেড হয়, গাঢ় হয়, তাহলে সেক্ষেত্রে সলিউট পার্টিকেলগুলো অনেক বেশি থাকবে। তো সলিউট সলভেন্ট অ্যাট্রাকশান বা ইন্টারাকশান অনেক বাড়বে। তার ক্ষেত্রে তার জন্য কি হবে, রাউল্টস লর ওই আইডিয়াল যে সলিউশন সেইখান থেকে ওটা ডেভিয়েট করবে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, আইদার পজিটিভ অথবা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। সুতরাং সলিউশনটা এখন আর আইডিয়াল সলিউশন হিসেবে আচরণ করতে পারবে না। একমাত্র ডাইলিউট সলিউশনই আইডিয়াল সলিউশন হিসেবে কাজ করে বলে আমরা এর আগেও এক্সপ্লেইন করেছিলাম। তো মোট কথা হচ্ছে সলিউশনটাকে আইডিয়াল সলিউশন হতে হবে। আইডিয়াল হওয়ার জন্য সলিউশন মাস্ট বি ডাইলিউট। ঠিক আছে, এখানে দু লাইন লিখেও দিই আমি যে ইন কনসেন্ট্রেটেড সলিউশন, গাঢ় দ্রবণে কী হয়, সলিউট আর সলভেন্ট এদের মধ্যে ইন্টারাকশান বেড়ে যায়, ইন্টারাকশান ইনক্রিজেস। ঠিক আছে, সো সলিউশন does not behave as an ideal solution। এইটুকু লেখা থাকলেই নিশ্চয়ই ব্যাপারটা বোঝা যাবে কী হচ্ছে। তাহলে সলিউশনটাকে কীরকম হতে হবে, ডাইলিউট দ্যাট ইজ আইডিয়াল, আর সলিউট অর্থাৎ দ্রাব এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। কী কী বৈশিষ্ট্য থাকে, মানে কী কী থাকতে হয়, এক নম্বর হচ্ছে সেটাকে সলিড হতে হবে। কেন সলিড হতে হবে? কারণ আমরা এর আগে পড়েছি যে সলিডদের ক্ষেত্রে আমরা তাদের ভেপার প্রেশারটাকে জিরো ধরি, তাদের কোনো তারা বাষ্পীভূত হয় না, ফলে তাদের কোনো ভেপার তৈরি হয় না। তাহলে বাষ্পীভূত হয় না মানে তারা নন ভোলাটাইল, অনুদ্বায়ী। অনুদ্বায়ী যদি হয় তাহলে, নন ভোলাটাইল যদি হয় তাহলে তার ভেপার ফর্ম করবে না, এবং ভেপার ফর্ম করবে না কাদের ক্ষেত্রে আমরা ধরে নিই, সলিডদের ক্ষেত্রে। তাই এই দুটো একই রকম ব্যাপার ভাবতে পারো। সুতরাং সলিউট মাস্ট বি সলিড অ্যান্ড নন ভোলাটাইল। এবার কেন নন ভোলাটাইল কেন হতে হবে? যদি সলিউট যদি বাষ্পীভূত হয় তাহলে সমস্যা কী? সমস্যা হচ্ছে এটাই, দেখো একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমরা যে সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিটার কথা বললাম, সেকেন্ড যেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি দেখা যায় যে ধরো জল 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করছে। এইবার জলের মধ্যে তুমি কোনো সলিউট মেশালে, চিনি হতে পারে, ইউরিয়া হতে পারে, গ্লুকোজ হতে পারে, ইভেন NaCl হতে পারে, অন্য যা কিছু হতে পারে। আমরা আপাতত এখানে নন ভোলাটাইলের পাশাপাশি কিছু এরকম সলিউট নিয়ে আলোচনা করব, মানে এরকম সলিড নিয়েই আলোচনা করতে হবে
যারা হচ্ছে নন ইলেকট্রোলাইট। আমি চারটে আর কি সলিউটের প্রপার্টি হয় যেগুলো মেনটেন করতে হয়, চারটি আগে লিখে নিই, তারপরে এক্সাম্পলটা দিলে বুঝতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে নন অ্যাসোসিয়েটিভ। এটার মানেটা বলছি। ইলেকট্রোলাইট হলে কী হবে, নন ইলেকট্রোলাইটের বদলে যদি ইলেকট্রোলাইট হয়, তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে দ্রবণে গিয়ে ওটা বিয়োজিত হবে। সাপোজ NaCl ইলেকট্রন আমি বলছিলাম, NaCl যদি হয় তাহলে Na+ আর Cl- তৈরি করবে। এতে করে কি হবে, Na+ এবং Cl- এর তো আলাদা আইডেন্টিটি, তাই না, দুটো আলাদা পার্টিকেল, আলাদা আয়ন। তাহলে সলিউশনে আয়নের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ আমি এখানে ব্র্যাকেটে লিখছি যে এরা ডিসোসিয়েট করে। তো আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ। এবার এইগুলো কেন, সলিউটের এই চারটে প্রপার্টি কেন থাকতে হবে? প্রথম দুটো তো বোঝানোই গেল, অ্যাকচুয়ালি প্রথম দুটো রিলেটেড। আমি এটা মুছে দিই, দেখো। তাহলে জলের টিবি মানে স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। দেখা যায় যে আমি যদি এর মধ্যে কোনো 1 মোল সলিউট যদি আমি মেশাই, 1 মোল সলিউট যদি আমি মেশাই, কীরকম সলিউট, যারা এই চারটে কন্ডিশন যারা মেনটেন করে, যারা সলিড হয়, নন ভোলাটাইল হয়, নন ইলেকট্রোলাইট হয় এবং নন অ্যাসোসিয়েটিভ হয়, এই ধরনের সলিউটের এক্সাম্পল হচ্ছে যেগুলো বলছিলাম আমি, গ্লুকোজ, সুক্রোজ বা চিনি, ইউরিয়া, এইগুলোই বইতে তুমি বেশি বেশি করে পাবে যখন আমরা প্রবলেমগুলো সলভ করব। এবার যদি মেশাই তাহলে দেখা যায় যে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় কতটা, 0.52 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি 1 মোল যদি সলিউট মেশাও তাহলে ফাইনালি ওই সলিউশনটার বয়েলিং পয়েন্ট হবে এত। 1 মোল মেশালে, 2 মোল মেশালে এর ডাবল বাড়বে, 1.04 বাড়বে, তখন জলের মানে ওই সলিউশনটার টেম্পারেচার কত হবে, 101.04 হবে। এবার কথা হচ্ছে যে যদি সলিউটগুলো এইরকম না হয়, নন ভোলাটাইল যদি না হয়, যদি ভোলাটাইল হয়, উদ্বায়ী যদি হয়, তাহলে আমি মিশিয়েছি 1 মোল সলিউট, মিশিয়ে আমি ভাবছি যে জলে যেহেতু 1 মোল মিশিয়েছি, তাহলে এইবার ওই সলিউশনটার বয়েলিং পয়েন্ট হবে এত। কিন্তু ওখান থেকে যদি কিছু পরিমাণ দ্রাব বা সলিউট যদি বাইরে চলে যায় বাষ্পীভূত হয়ে, তাহলে কী হবে, সলিউটের নাম্বার অফ পার্টিকেল কমে গেল, কণার সংখ্যা কমে গেল। আর যেহেতু এটা সংখ্যাগত ধর্ম, তাহলে কি হবে, থিওরিটিক্যালি আমি যা ভাবছি ভ্যালু যা হবে, আর আসলে প্র্যাকটিক্যালি যা হবে সেটা মিলবে না। প্র্যাকটিক্যালি কী হবে, প্র্যাকটিক্যালি কি টেম্পারেচার কি মানে বয়েলিং পয়েন্ট কি এতটা বাড়বে না তো, কারণ এটা তো সংখ্যাগত ধর্ম। এখন যেই আমার সলিউট যখন ভোলাটাইল হয়ে গেছে, তখন কিছু পরিমাণ সলিউট বেরিয়ে গেছে বাইরে, অর্থাৎ সলিউট এখন আর 1 মোল নেই, খানিকটা কমে গেছে। যদি খানিকটা কমে যায় তাহলে এলিভেশনটাও খানিকটা কমে যাবে, স্ফুটনাঙ্কের বৃদ্ধিটাও খানিকটা কমে যাবে, 0.52 না হয় ধরো 0.4 হয়ে গেল। তাহলে আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু ম্যাচ করবে না। তাহলে এই ম্যাচিংটা করানোর জন্য সলিউশনটাকে নন ভোলাটাইল হতে হবে। আদারওয়াইজ আমি একটা এক্সপেরিমেন্ট করছি, ভাবছি আমি এরকম হবে, কিন্তু আসলে হচ্ছে আলাদা, তাহলে তো আমার এক্সপেরিমেন্ট তো ইনভ্যালিড হয়ে গেল না, এক্সপেরিমেন্টের কোনো অ্যাকিউরেসি নেই, কিছু নেই। তাহলে এক হচ্ছে নন ভোলাটাইল হতে হবে, 2 নম্বর হচ্ছে নন ইলেকট্রোলাইট হতে হবে। কেন, নন ইলেকট্রোলাইট যদি না হয়, যদি ইলেকট্রোলাইট হয়, ধরা যাক আমি 1 মোল NaCl মেশালাম, যেই তুমি NaCl মেশাবে 1 মোল, NaClটা সলিউশনে গিয়ে Na+ আর Cl- তৈরি করবে। এখন Na+ আর Cl- তো আলাদা আইডেন্টিটি, আলাদা পার্টিকেল, এরা আলাদা আয়ন। তাহলে 1 মোল থেকে তুমি 2 মোল অ্যাকচুয়ালি সলিউট পার্টিকেল পেয়ে যাবে। তাহলে তুমি যদি ভাবো যে 1 মোল মিশিয়েছি, সুতরাং সলিউশনের টেম্পারেচার এইটা হবে, আসলে এটা হবে না, কারণ সলিউশনের টেম্পারেচার কত হয়ে যাবে, 1 মোলের জন্য যদি এতটা বৃদ্ধি হয়, তাহলে 2 মোল যেহেতু আছে, দুটো আলাদা আলাদা পার্টিকেল আছে, তাই 0.52 × 2 হয়ে যাবে, অতটা টেম্পারেচার বাড়বে। তাহলে এক্ষেত্রেও থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু ম্যাচ করবে না। নন অ্যাসোসিয়েটিভ কিছু সলিউট পার্টিকেল এরকম থাকে, যাদেরকে তুমি কোনো একটা সলভেন্টে মেশালে পরে কী হবে, একটা এক্সাম্পল দিই। ধরা যাক তুমি বেনজিন নিয়েছো, বেনজিন হচ্ছে তোমার সলভেন্ট, বেনজিন সলভেন্টের মধ্যে তুমি ঢালছো সাপোজ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH,
অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড মিশিয়েছো, এটা হচ্ছে সলিউট, বেনজিন হচ্ছে সলভেন্ট। যেই মেশালে তখন দেখা যাবে যে তুমি যদি 1 মোল অ্যাসিড মিশিয়ে থাকো, ফাইনালি তুমি সলিউশনে পাবে হচ্ছে 1/2 মোল। কেন 1/2 মোল? কারণ যে কোনো দুটো মলিকিউল অফ অ্যাসিটিক অ্যাসিড তারা কম্বাইন করে যায়, তারা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, হয়ে ওই প্রত্যেক দুটো মলিকিউল তারা একটা মলিকিউল হিসেবে আচরণ করে। তাই যদি হয় তাহলে আমি 1 মোল মেশালে ফাইনালি এক্সপেরিমেন্টালি কি দেখা যাবে যে 1/2 মোল রয়ে গেছে, কারণ প্রত্যেক দুটো মলিকিউল একটা মলিকিউলের মতন আচরণ করছে। ফলে কি হবে, আমি যদি ভাবি যে 0.52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়বে, 0.52 দিয়ে এটাকে রিলেট করা যাবে না, কারণ এটা জলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা বেনজিন তো অন্য সলভেন্ট, ফলে এর ক্ষেত্রে টেম্পারেচার অ্যাকচুয়ালি বয়েলিং টেম্পারেচার আলাদা এবং তার কতটা বাড়বে এলিভেশনটা সেটাও 0.52 নয়, আলাদা। যাই হোক, তো যেটা হবে আর কি, যতটা এক্সপেরিমেন্টালি যতটা থিওরিটিক্যালি আমি হিসাব করে বের করলাম যে এতটা টেম্পারেচার বাড়বে এবং সলিউশনের টেম্পারেচার বা সলিউশনের বয়েলিং পয়েন্ট এত হবে, ফাইনালি সেটা হবে না, তার থেকে কম হবে এক্সপেরিমেন্টালি। কেন? কারণ সলিউট পার্টিকেল তো কমে গেছে, 1/2 হয়ে গেছে। সুতরাং এক্সপেরিমেন্টাল ডেটা, এক্সপেরিমেন্টাল রেজাল্ট কী পাবো? কম পাবো। আর থিওরিটিক্যালি আমি যেটা ক্যালকুলেট করেছি তার ভ্যালু আমি বেশি পাবো। এর ক্ষেত্রে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে উল্টোটা হয়েছিল, এখানে আমি থিওরিটিক্যালি ভ্যালু পাবো কম, কিন্তু এক্সপেরিমেন্টালি যেহেতু দুটো মলিকিউল ডাবল হয়ে গেছে, সুতরাং মলিকিউল অ্যাকচুয়ালি পার্টিকেল ডাবল হয়ে গেছে, সুতরাং এলিভেশনটাও ডাবল হয়ে যাবে। তাহলে এই যে গণ্ডগোলগুলো, এই গণ্ডগোলগুলো এড়ানোর জন্য আমাদেরকে কি করা হয়, যে সলিউটটা আমরা সবসময় এমন নিই যেগুলো সলিড হবে, নন ভোলাটাইল হবে, নন ইলেকট্রোলাইট এবং নন অ্যাসোসিয়েটিভ হবে। এখন যদি পরবর্তীকালে আমরা আলোচনা করব, যদি সলিউশন সলিউটগুলো যদি নন ইলেকট্রোলাইট না হয়ে যদি ইলেকট্রোলাইট হয়, নন অ্যাসোসিয়েটিভ না হয়ে যদি অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে তো ভ্যালুগুলো ম্যাচ করবে না এক্সপেরিমেন্টাল বা এক্সপেরিমেন্টালের সঙ্গে থিওরিটিক্যাল। তখন আমরা কি করে ওদেরকে জাজ করবো আর কি, সেই ক্ষেত্রে আমরা কি করব। তো সেইটা নিয়ে একটা লাস্টে আমরা এই 4টে যে ধর্মের কথা আমরা বললাম সেইগুলো আলোচনা করার পরে লাস্টে আমরা একটা টপিক করব ছোটো করে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তো সেই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির আন্ডারে আমরা ইলেকট্রোলাইট বা যারা অ্যাসোসিয়েটেড হয়ে যায় সলিউশনে তাদের কথা আমরা তখন আলোচনা করব। এখন যখন আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টি পড়ছি, সেই নর্মাল কলিগেটিভ প্রপার্টির মধ্যে সমস্ত আইডিয়াল ব্যাপার স্যাপার হতে হবে আর কি। সেই জন্যই সলিউশনকে হতে হবে আইডিয়াল, অর্থাৎ ডাইলুট, এবং সলিউটগুলোর এই ধর্মগুলো মেনটেন করতে হবে। তো এই হয়ে গেল আমাদের রাউলস ল এর ভ্যালিডিটি বা কলিগেটিভ প্রপার্টির কন্ডিশনস। ঠিক আছে, এখানে আরও দুটো জিনিস জেনে রাখতে হবে আমাদেরকে, দুটো ছোট নোট আকারে জেনে রাখতে হবে। একটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে অল কলিগেটিভ প্রপার্টিজ আর ইন্টার রিলেটেড। মানে কি, প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টির সঙ্গে পরস্পরের সঙ্গে কানেকশান আছে। আমি যদি কোনোভাবে একটা সলিউশনের, জলের মধ্যে তুমি চিনি মিশিয়েছো, এবার সেই সলিউশনের যদি RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যদি আমি বের করতে পারি, বা যদি আমাকে বলে দেয় যে সলিউশনের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এত, তাহলে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট কত, একটা জানা থাকলে অন্যগুলো বের করা যাবে, প্রত্যেকের সঙ্গে ইন্টার রিলেটেড। আর 2 নম্বর হচ্ছে অল কলিগেটিভ প্রপার্টিজ proportional to molality of the solution। সলিউশনের মোলালিটির সঙ্গে সবাই সমানুপাতিক। যত সলিউশনের মোলালিটি বাড়বে তত কলিগেটিভ প্রপার্টির যে ভ্যালুটা সেইটা বাড়বে। এখন যখন আমরা পড়বো 4টে, তখন আমরা দেখব যে প্রথমটা RLVP, ওটা ডিরেক্টলি কার সঙ্গে রিলেটেড? মোল ফ্র্যাকশনের সঙ্গে, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, দ্রাবের মোল ফ্র্যাকশন। পরের দুটো ডিরেক্টলি রিলেটেড মোলালিটির সঙ্গে, এবং লাস্ট অর্থাৎ অসমোটিক প্রেশারটা ডিরেক্টলি কার সঙ্গে রিলেটেড? সলিউশনের মোলারিটির সঙ্গে, মোলারিটি। এখন যাই হোক না কেন, মোলারিটি, মোলালিটি বা দ্রাবের মোল ভগ্নাংশ যেটাই হোক না কেন,
এই সবগুলোই তো আলটিমেটলি ডিপেন্ড করবে দ্রাবের কণার সংখ্যার উপরে। তাহলে যেহেতু দ্রাবের কণার সংখ্যার উপরে সবগুলোই ডিপেন্ড করে, তাই জন্য সবগুলোই আমরা বলতে পারি যে মোলারিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। আর খুব খুব যদি ডাইলুট সলিউশন হয় তাহলে তো সেই সলিউশনের ক্ষেত্রে মোলারিটি আর মোলালিটি এই দুটোর ভ্যালু অলমোস্ট সেম হয়ে যায় অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে, জলীয় দ্রবণের ক্ষেত্রে। এটাও আমি পরে একবার প্রমাণ করে দেখাবো। তো এখন আমরা শুরু করবো আমাদের প্রথমটা, অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো দেখো আমাদের ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি হচ্ছে RLVP, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সংক্ষেপেই লিখলাম, আমি অত বড়বার লিখছি না। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের যে সলিউশনটা আমরা নেব সেখানে অবভিয়াসলি দুজন থাকবে, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। তো এরা কেমন হবে, এক নম্বর হচ্ছে ফিজিক্যাল স্টেট, দু নম্বর হচ্ছে এদের নেচারটা কেমন সেটা দেখবো আমরা, থার্ড হচ্ছে মোলস, কত মোল নেব, মোল ফ্র্যাকশন, সরিয়ে লিখলে ভালো হতো নাকি। আর ফিফথ ফাইনালি ভেপার প্রেশার। ভেপার প্রেশার। তো দেখো সলভেন্টটা এখানে লিখছি আমি, সরিয়েই দিই। সলভেন্টের ফিজিক্যাল স্টেট কীরকম, ডেফিনেটলি সলভেন্ট লিকুইড। সলিউট কেমন, সলিড। সলিউট মানে দ্রাবক, সলভেন্ট মানে দ্রাবক, মেনশন করে দিলাম একবার। নেচার কেমন, সলভেন্ট কেমন, অবশ্যই ভোলাটাইল। সলভেন্টের বাষ্প তৈরি হবে পাত্রের উপরে, কিন্তু সলিউটটা কেমন হবে, নন ভোলাটাইল। কত মোল নেব, দেখো আমরা এর আগে যখন পড়লাম রাউলস লগুলো তখন আমরা সলভেন্টকে আমরা এ বলছিলাম, এ, সলিউট হচ্ছিল বি। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নাম্বার অফ মোলস এখানে হবে NA আর এখানে হবে NB। কিন্তু কলিগেটিভ প্রপার্টিগুলো বলার সময় বইগুলোতে AB হিসেবে লেখা থাকে না, তার বদলে সলভেন্টকে 1 দিয়ে সিম্বলাইজ করা হয়, ওর সাফিক্সে 1 থাকে, আর সলিউটের সাফিক্সে 2 থাকে। আমরা সেটা দিয়েও বলতে পারি। ইনফ্যাক্ট আমি যদি 1, 2 লিখি তাহলে তোমরা যখন বইয়ের সঙ্গে এটাকে কম্পেয়ার করবে তখন তোমাদের রিলেট করতে সুবিধা হবে, বা বইয়ের যে প্রবলেমগুলো থাকবে সেখানকার সঙ্গে এটাকে রিলেট করতে সুবিধা হবে। তাই আমি এখানে এটাকে N1 আর এটাকে N2 বলছি। তো ন্যাচারালি নাম্বার অফ মোল মানে মাস বাই মোলার মাস। তাহলে M1 হচ্ছে সলভেন্টের মোলার মাস, W1 হচ্ছে ওর মাস, W1 গ্রাম অবশ্যই, আর এটা W2 বাই M2। এখানে WA বাই MA এগুলোও লেখা যায়, আবার 1, 2ও লেখা যায়, যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা লিখবে। তাহলে X2 ইকুয়াল টু, এটা X2 হবে নিশ্চয়ই, মোল ফ্র্যাকশনটা, সরি X1 হবে, X1 ইকুয়াল টু N1 বাই N1 প্লাস N2, আর এটা X2 হবে, তাহলে N2 বাই N1 প্লাস N2। ভেপার প্রেশার কত, সলভেন্টের ভেপার প্রেশার PA ধরি আমরা, সলভেন্ট যদি A হয় তাহলে এখানে আমরা P1, অ্যাকচুয়ালি P01 লিখবো আমরা, পিওর সলভেন্ট। আর সলিউটের ভেপার প্রেশার আমরা আগেরবার ধরেছিলাম, সলিউট যেহেতু B ছিল তাহলে P0B বা P0B ছিল। এখানে আমরা P0B লিখবই না, আমরা লিখবো 0, কারণ আমরা তো নন ভোলাটাইল সলিউট নিয়েছি, নন ভোলাটাইল তো ভেপার তৈরিই করবে না, তাই প্রথম থেকেই ওর ভ্যালু হচ্ছে 0। এবার রাউলস লতে আসার আগে আমাদের সব থেকে এটা তোমরা টুকে নাও, এটা লিখে নাও। রাউলস লতে আসার আগে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা যে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বোর্ডের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, প্রত্যেক বছর প্রত্যেক অল্টারনেট ইয়ারে পরীক্ষাতে আসে। সেই কোয়েশ্চেনটা আগে বলি আমি। when a non-volatile solute, non-volatile NVS লিখলাম, non-volatile solute সংক্ষেপে, is added to a pure solvent, vapor pressure of the solution
is becomes লিখি becomes less than that of the pure solvent, এটাকে এক্সপ্লেন করতে হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সাপোজ আমি জল নিয়েছি, একটা সার্টেন টেম্পারেচারে রুম টেম্পারেচারে জল রাখা আছে, তার একটা সার্টেন ভেপার প্রেশার আছে। এইবার জলের মধ্যে যদি আমি কোনো নন ভোলাটাইল সলিউট, সুগার, ইউরিয়া, গ্লুকোজ মিশিয়ে দিলাম, মেশানোর পরে যে সলিউশনটা তৈরি হলো, সলিউশনের ভেপার প্রেশার ওই একই টেম্পারেচারে পিওর সলভেন্টের ভেপার প্রেশারের থেকে কম হয়, সলিউশনের ভেপার প্রেশারটা বিকামস লেস। এটা আমাদেরকে এক্সপ্লেন করতে হয়। কী করে এক্সপ্লেন করবো দেখো, তাহলে ধরো এটা একটা পাত্রের মধ্যে শুধু এটা হচ্ছে সারফেস, ঠিক আছে, সলভেন্ট আছে, অনলি সলভেন্ট। তাহলে এগুলো হচ্ছে সলভেন্টের মলিকিউল, যারা সারফেসেও থাকবে এবং ভেতর দিকেও থাকবে, সলভেন্ট মলিকিউল। এই সলভেন্ট মলিকিউলগুলো সবাই কী হবে, ভেপোরাইজ করবে। ভেপোরাইজ করলে পরে এখানে ভেপার তৈরি হবে। এখানে ধরো বন্ধ করা আছে মুখটা, যাই হোক ভেপার তৈরি হলো, ঠিক আছে। তাহলে কিসের ভেপার? ভেপার অফ সলভেন্ট অনলি, শুধু সলভেন্টই আছে যেহেতু। এরপর যদি আমরা এখানে কোনো সলিউট মেশাই, ঠিক আছে, মেশানোর পরে তাহলে সলভেন্টটা পাল্টে হয়ে গেল এখন সলিউশন। সলিউশনে সারফেসে এখন সলভেন্ট মলিকিউলের পাশাপাশি সলিউট মলিকিউলও আসবে, যেহেতু সলিউশনটা হোমোজিনিয়াস, সমসত্ব, তাহলে সব জায়গাতে সলভেন্ট সলিউটের রেশিও সমান হবে। তাহলে সারফেসেও এখন শুধুমাত্র সলভেন্ট মলিকিউল থাকবে না, তার পাশাপাশি কিছু সলিউট মলিকিউলও থাকবে। সলিউটগুলোকে আমি একটু এরকমভাবে শেড করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন দেখো এই যে সলিউটগুলো, এই সলিউটগুলো কি এখানে ভেপার তৈরি করবে? করবে না তো, কারণ সলিউটগুলো তো নন ভোলাটাইল। তাহলে শুধুমাত্র সলভেন্ট মলিকিউলগুলো থেকে এখানে ভেপার তৈরি হবে। মুখটা ধরো বন্ধ আছে, ভেপার তৈরি হবে। তাহলে এখানেও আমি লিখব ভেপার অফ সলভেন্ট অনলি, ঠিক আছে। সলিউট কোনো ভেপার তৈরি করবে না। এখন দেখো এই যে সারফেস এরিয়াতে সলভেন্ট মলিকিউলের যতগুলো পার্টিকেল ছিল, পার্টিকেলের সংখ্যা কমে গেছে সলভেন্ট মলিকিউলের। তাহলে কম সংখ্যক সলভেন্ট মলিকিউল যদি সারফেসে থাকে, তাহলে ইভ্যাপোরেশনটাও কম হবে। বাষ্পায়ন যদি কম হয়, তাহলে এখানে কম পরিমাণ এখন সলভেন্টের ভেপার তৈরি হবে। তাহলে কম পরিমাণ ভেপার ডেফিনেটলি কম পরিমাণ ভেপার প্রেশার অ্যাপ্লাই করবে সলিউশনের উপরে, সুতরাং ভেপার প্রেশার কী হবে? কমে যাবে। তাহলে দুটো জিনিস আমাদের এখানে মেনশন করতে হয়। এক হচ্ছে নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল পার ইউনিট এরিয়া অফ দ্য সারফেস, এইটা একটু কমে গেল, ডিক্রিজেস, ঠিক আছে। নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল পার ইউনিট এরিয়া অফ দ্য সলভেন্ট, টোটাল যা এরিয়া, টোটাল এরিয়া বললেও হয়, পার ইউনিট এরিয়া বললে ব্যাপারটা আরেকটু মেজারমেন্টটা সঠিক হয়। তো এইটুকু যদি ইউনিট এরিয়া হয়, তাহলে এই ইউনিট এরিয়ার মধ্যে দেখো এখন সলভেন্টের সংখ্যা কমে গেছে। সলভেন্টের সংখ্যা যদি কমে যায়, তাহলে অ্যাট দ্য সেম টেম্পারেচার লেস নাম্বার অফ ভেপার মলিকিউল উইল বি ফর্মড। তাহলে কী লিখব, যে at the same temperature lesser number of solvent molecule
will evaporate in the solution than in the pure solvent. তাহলে পিওর সলভেন্টের তুলনায় সলিউশনের মধ্যে লেস নাম্বার অফ সলভেন্ট মলিকিউল ভেপোরাইজ করেছে। তো ন্যাচারালি তাহলে লেস নাম্বার অফ ভেপার উইল প্রডিউস লেস অ্যামাউন্ট অফ ভেপার প্রেশার। তাহলে এইটা হচ্ছে থার্ড যে পয়েন্টটা বললাম, সেটা আর আমি লিখছি না, তোমরা লিখে নাও। তাহলে লেস নাম্বার অফ ভেপার্স উইল প্রডিউস লেসার অ্যামাউন্ট অফ ভেপার প্রেশার। তো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা বোর্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর পরীক্ষায় মানে প্রত্যেক অল্টারনেট ইয়ারে দেখবে আসে যে একটা বিশুদ্ধ দ্রাবকে যদি একটা কঠিন অনুদ্বায়ী দ্রাব মেশানো হয় তাহলে উৎপন্ন দ্রবণের যে বাষ্পচাপ সেটা বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। কেন হয়? তো এই হচ্ছে তার এক্সপ্লেনেশন। এবার আমরা আসছি রাউল্টস লতে। দেখো আমি ঠিক এর আগে যেখানটায় শেষ করেছিলাম, অর্থাৎ ওই যে আমি সলিউট আর সলভেন্টের একটা ইনফরমেশান দিলাম, সেখান থেকে তখন আমরা লিখতে পারি এর আগে যখন আমরা বলেছিলাম যে দুটোই যখন ভোলাটাইল ছিল, সলিউট এবং সলভেন্ট দুজনই যখন ভোলাটাইল ছিল, তখন আমরা লিখেছিলাম যে সলিউশনের ভেপার প্রেশার মানে পি আমরা লিখেছিলাম P0A(XA) প্লাস P0B(XB), যেখানে XBটা ছিল কি সলিউটের মোল ফ্র্যাকশন, মানে বিটা ছিল সলিউট, এটা ছিল সলভেন্ট। এখন আমরা যেহেতু এখানে 1-2 বলছি, 1-2 ফর্মে লিখি একবার। তাহলে P01(X1) প্লাস P02(X2). এখন তো এই ক্ষেত্রে তো সলিউট তো নন ভোলাটাইল, তাহলে সলিউটের যে ভেপার প্রেশার এটাকে আমরা 0 বলেছি। তাহলে এইটা যদি আউট হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি দেখো, P = P01(X1) পড়ে থাকবে। মানে যতটা ভেপার প্রেশার তৈরি হবে সলিউশনের সেটা পুরোটাই কার জন্য? X1 এর জন্য, মানে সলভেন্টের জন্য। এবার দেখো P01 এটা তো সলভেন্টের ভেপার প্রেশার পিওর স্টেটে, এটা তো একটা নির্দিষ্ট উষ্ণতা, এর ভ্যালু তো ফিক্সড। তাহলে আমরা এরকমও বলতে পারি যে এখান থেকে আমরা যেটা ফাইনালি বলতে পারি সেটা হচ্ছে যে P ভ্যারিজ উইথ X1। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে ফর্মটা এটাকে আমরা বলি, এটাও একটা রাউল্টস লয়ের আর একটা ফর্ম, যেটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন ইন কেস অফ নন ভোলাটাইল সলিউট। ঠিক আছে, তো আমরা কি লিখি যে at a certain temperature vapor pressure of a solution containing non volatile solute, যদি নন ভোলাটাইল সলিউট থাকে তাহলে is proportional to কার সঙ্গে প্রপোর্শনাল হবে? মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, X1 মানে সলভেন্ট বা দ্রাবক। তাহলে এটা হচ্ছে রাউল্টস লয়ের, যে রাউল্টস ল আমরা আগে পড়েছিলাম, রাউল্টস ল অফ ভেপার প্রেশার। ভেপার প্রেশারের লয়ের আর একটা ফর্ম, যেটা ভ্যালিড কার জন্য? নন ভোলাটাইল সলিউটের জন্য। আমরা কিন্তু এখনও RLVP শব্দটা এখনও উচ্চারণ করিনি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমরা উচ্চারণ করিনি এখন। আমরা যদি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলতে চাই তাহলে তার আগে আমাদের বলতে হবে যে লোয়ারিং অফ ভেপার প্রেশার এটা কি। দেখো রিলেটিভ লোয়ারিং মানে হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে আগে তো আমাকে এটা বুঝতে হবে যে বাষ্পচাপের অবনমন সেটা কি, যেটা আমরা একটু আগেই থিওরিটিক্যালি জানলাম যে একটা বিশুদ্ধ দ্রাবকে যদি আমি একটা কঠিন অনুদ্বায়ী দ্রাব মেশাই তাহলে বাষ্পচাপ কমে যায়। এই যে যতটা কমে যায় সেটাই হচ্ছে বাষ্পচাপের অবনমন, লোয়ারিং অফ ভেপার প্রেশার। তাহলে আমরা যদি বলি এখান থেকে যে লোয়ারিং অফ ভেপার প্রেশার এটা কত হবে? এটা হবে বিশুদ্ধ দ্রাবকের যা ছিল P01 লেখা যায় এখানে। আমরা ওয়ানগুলো আর এখন লিখবো না আর কি, প্রথমবার লিখছি আমি এটা। আর সলিউশনের কথা হলো, সলিউশনের P হয়ে গেল। তাহলে এই যে ডিফারেন্সটা এটাই হচ্ছে লোয়ারিং, এতটাই হচ্ছে ভেপার প্রেশার কমে গেছে। সরি, তাহলে এই যতটা ভেপার প্রেশার কমলো এটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখানে একটা জিনিস খুব কেয়ারফুল, সেটা হচ্ছে যে দিস ইজ নট আ কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ
লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কলিগেটিভ প্রপার্টি নয়, রিলেটিভ লোয়ারিংটা হচ্ছে কলিগেটিভ। রিলেটিভ লোয়ারিং কাকে বলে? নেক্সট আমরা লিখছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। দেখো রিলেটিভ বা আপেক্ষিক কথাটার মানেই হচ্ছে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করা। তো যতটা ভেপার প্রেশার কমলো সেটাকে আমরা কম্পেয়ার করব অরিজিনালি মানে পিওর সলভেন্টে যতটা ভেপার প্রেশার ছিল তার রেসপেক্টে। তো এইখানে আমরা লিখব P0 মাইনাস পি বাই P0। দেখো তুমি এই সাফিক্সে 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ হচ্ছে যে P0 মানেই হচ্ছে এটা P0 অফ সলভেন্ট, কারণ P0 অফ সলিউট তো এমনিতেও 0 যেহেতু নন ভোলাটাইল, তাই আমরা আর 1টা এবার থেকে আর মেনশন করছি না। তাহলে এইটা হচ্ছে আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের ফর্মুলা। এবার এইটা হচ্ছে অবশ্যই একটা কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে? এখন রাউল্টস লয়ের এই যে ফর্মুলাটা সলিউশনের ভেপার প্রেশার ইন কেস অফ নন ভোলাটাইল সলিউট, এইখান থেকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের ফর্মুলাটা ডিরাইভ করা যায়। সেটা কীভাবে হয় দেখো, তাহলে P ইকুয়াল টু, যে ফর্মুলাটা আমি মুছলাম, P ইকুয়াল টু P0 1 x1, এই ছিল আমাদের ফর্মুলা। দেখো আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি, x1কে আমরা 1 মাইনাস x2 লিখতে পারি, যেহেতু সলভেন্ট আর সলিউট মিলিয়েই তো সলিউশন হচ্ছে। সো দিস ইকুয়াল টু P0 মাইনাস 1টা লিখছি মাইনাস P0 1 x2, এখানে কি থাকবে P, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো P0 1 মাইনাস P, দিস ইকুয়াল টু P0 1 x2, সিম্পলিফাই করলে এটা হয় দেখো P0 1 মাইনাস P ইকুয়াল টু P0 1 x2। এখান থেকে এখন আমরা এইবার পেয়ে গেলাম এটাকে নিচে নিয়ে আসো P0 1, সো দিস ইকুয়াল টু x2। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা, কিসের ফর্মুলা? রাউল্টস ল ফর RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে এটা। আমি এখানে বললাম যে 1টা আমরা লিখতে পারি, না লিখতে পারি। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো যে কোনো একটা নন ভোলাটাইল সলিউট মেশানোর পরে যে সলিউশন তৈরি হলো সেই সলিউশনের RLVP মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেটা সলিউট বা দ্রাব তার মোল ভগ্নাংশের সঙ্গে, মোল ফ্র্যাকশনের সঙ্গে সমান হবে। এখানে আর প্রপোর্শনাল নেই, একদম ইকুয়াল টু, ঠিক আছে? তো এইটাই হচ্ছে রাউল্টস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেই সংক্রান্ত রাউল্টস লয়ের স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা লিখে ফেলা যাক। দেখো তাহলে আমরা কী লিখবো, যে when a solid non-volatile non-electrolyte and non-associative, একটা কথা বলি এখানে, এটা সবসময় বারবার আর বলবো না, এটা মনে রাখবে যখনই আমরা এই 4টে প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং যখনই আমাকে সেন্টেন্সে সলিউট বা দ্রাব শব্দটা লিখতে হবে, তো দ্রাবের আগে এই 4টে জিনিস অবশ্যই মেনশন করতে হবে। যে 4টে হচ্ছে দ্রাবের ধর্ম, যেগুলো আমরা কন্ডিশন বলার সময় বললাম, এবং যে কন্ডিশনগুলো ফুলফিল করলে তবেই কলিগেটিভ প্রপার্টিটা হবে, সেইটা সবসময় বলতে হবে। যে বিশেষ করে যখন আমরা কোনো লয়ের স্টেটমেন্ট, রাউল্টস লয়ের স্টেটমেন্ট দেবো, তখন বলতেই হবে যে দ্রাবটা কেমন হতে হবে, কঠিন, অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ অবিশ্লেষ্য এবং দ্রবণে অসংযোজিত, নন অ্যাসোসিয়েটিভ, এটা মেনশন করতেই হবে। তাহলে when a solid, non-volatile, non-electrolyte and non-associative solute is added to a pure solvent, ঠিক আছে, relative lowering of vapor pressure of the solution, কার হবে এটা, সলিউশনের হবে, of the solution formed is equal to, কার সঙ্গে সমান হবে, মোল ফ্র্যাকশন of the solute, রাইট? তো এইটা হচ্ছে আমাদের
যদি বলে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা লেখো, দিস ইজ দ্য স্টেটমেন্ট, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ফর্ম, ঠিক আছে, পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু x2। এবার এই ম্যাথামেটিক্যাল ফর্মটা থেকে এখান থেকে আরেকটু এই ফর্মটাকে আরও কয়েক লাইন এগিয়ে নিয়ে যাওয়া যায়, যেগুলো করে আমরা কি করব, প্রবলেম সলভ করব। তো সেগুলো দেখো, মোলার মাস অফ সলিউট M2, সলিউটকে আমরা সাফিক্সে 2 দিই, আর এম হচ্ছে তার মোলার মাস। মোলার মাস ক্যালকুলেশন অফ দ্য সলিউট, এটা হচ্ছে 4টে কোয়ালিটেটিভ প্রপার্টির সবথেকে বড় অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করি এই সলিউটের, আননোন কোনো সলিউট তার মোলার মাস বের করার জন্যই। তো আমাদের ফর্মুলাটা কী ছিল, পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু x2, ঠিক আছে। আচ্ছা, x2 মানে কী লিখতে পারি আমরা, দেখো n2 বাই n1 প্লাস n2। তো এখান থেকে আমরা কি করি, পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু, এখানে আমরা লিখি W2 বাই M2 ওপরে, W2 বাই M2, আর নিচে আমরা লিখি W1 বাই M1 প্লাস W2 বাই M2। মোল, নাম্বার অফ মোল মানে মাস বাই মোলার মাস। এই যে ফর্মটা পেলাম আমরা, এই ফর্মটা ইউজ করি আমরা কোথায়, নিউমেরিক্যাল সলভ করার সময়, ঠিক আছে। নিউমেরিক্যাল সলভ করার সময় এই ফর্মটা ইউজ করি। এই ফর্মটাকে আরেকটু যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখো এরকম দাঁড়াবে। আমি যদি এইখান থেকে আসি আর কি, এখান থেকে আমি কি করছি, রেসিপ্রোকাল বা অনন্যক নিচ্ছি, তাহলে আমরা এরকম লিখতে পারি তো, n1 প্লাস n2 বাই n, বোথ সাইড আমি রেসিপ্রোকাল করে দিলাম। রেসিপ্রোকাল করে দেওয়ার পরে আমরা কি করব, -1 করব বোথ সাইড থেকে, n1 প্লাস n2 বাই n2 -1 করলে কি দাঁড়াবে দেখো জায়গাটায়, p0 মাইনাস পি এখানে থাকলো, আর এখানে কি থাকবে, p0 মাইনাস পি মাইনাস p0, ঠিক আছে না, p0 মাইনাস p0 প্লাস পি এরকম হলো একটা, আর এখানে n2, তাহলে n1 প্লাস n2 মাইনাস n2। এই যদি হয়, এখান থেকে আমি উপরে চলে আসছি, তো দেখো p0 তো আউট হয়ে গেছে, আর এখানেও n2 আউট হয়ে গেছে, তাহলে কি পড়ে থাকলো, p বাই এটা পড়ে থাকলো। আচ্ছা লিখি এক লাইন, p বাই পি নট মাইনাস পি ইকুয়াল টু n1 বাই n2, আবার আমি এটাকে রেসিপ্রোকাল নিচ্ছি, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে পি নট মাইনাস পি বাই পি, দিস ইকুয়াল টু n2 বাই n1। এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পি নট মাইনাস পি বাই পি ইকুয়াল টু, n2 জায়গায় কী লিখতে পারি, W2 বাই M2। তো দেখো W2 আর M2 নিচে লিখলাম, আর নিচে কি লিখবো, n1 মানে W1 বাই M1, তাহলে W1টা নিচে থাকবে আর বাই M1 যেটা সেটা উপরে চলে আসবে। এইটা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ফর্ম, এটাকে আমরা বলছি ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1টারই আরেকটা ফর্ম হচ্ছে ইকুয়েশন 2। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা যেখান থেকে শুরু করেছিলাম RLVPর যে ফর্মুলাটা, সেটা কি ছিল, সেটা ছিল পি নট মাইনাস পি বাই পি নট দিস ইকুয়াল টু x2 ছিল, তাই না। এইবার এই ফর্মুলাটাকে আসলে আরেকটুখানি মডিফাই করা যায়। কীরকম মডিফাই করা যায় দেখো, এটা তো ফ্যাক্ট যে 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা আমরা ইউজ করব ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, এই যেটা আমি এখানে আলোচনাটা শুরু করেছিলাম, এইটা শুরু করার আগে আমি আর একটা জিনিস বলে নিই। থার্ড আর একটা ফর্ম পাবো আমরা, যেটাও আমরা ম্যাথামেটিক্যালি নিউমেরিক্যাল করার সময় ব্যবহার করব, এবং যে পার্টিকুলার ফর্মুলাটা নর্মালি আমাদের টেক্সট বইগুলোতে থাকে না, সেটা হচ্ছে দেখো, এর আগে কনসেন্ট্রেশন টার্ম পড়ার সময়, অর্থাৎ এই চ্যাপ্টারের ফার্স্ট যে ভিডিওটা ছিল সেখানে আমরা মোলালিটি আলোচনা করেছিলাম।
মোলারিটি কাকে বলে? মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট W1, এই হচ্ছে তার ফর্মুলা। এবার দেখো কি লিখতে পারি, W1টা অবশ্যই কিসে ছিল? কেজিতে ছিল। W1 ইন কেজি, মানে পার কেজি অফ সলভেন্টে যত মোল সলিউট ডিজলভ থাকে সেটাই হচ্ছে মোলালিটি। এখন N2 মানে হচ্ছে তো W2/M2। এবার এই যে W2টা, এই W2টা কিসে আছে? গ্রাম নিশ্চয়ই, কারণ মোলার মাস তো আমরা জানি যে গ্রাম পার মোল। তাহলে যদি গ্রাম হয় তাহলে এই কেজিটাকে আমাকে গ্রামে আনতে হবে, মানে ফর্মুলাটা মানে ইউনিট ম্যাচিং করানোর জন্য। তাহলে এই ডাব্লুকে, এটা কেজিতে যদি গ্রামে আমি আনতে চাই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? ডাব্লু কেজি মানে কত গ্রাম? W1/1000 গ্রাম, রাইট? এইবার পুরো ব্যাপারটা কী দাঁড়ালো দেখো, M = W2, 1000টা উপরে চলে এলো, ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এই যে মোলালিটির যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদেরকে এই ফর্মুলাটা নিয়েই কোয়ালিটেটিভ প্রপার্টিতে চলতে হবে। সুতরাং ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, সবসময় মনে রাখতে হবে। এই ফর্মুলাটাকে আমরা অন্যভাবেও ডিরাইভ করব পরে, ঠিক আছে? আপাতত এইভাবে মনে রাখো, ফর্মুলাটাকে মনে রাখতে হবে। কীভাবে ডেরিভেশনটা এলো সেটা যদি ভুলেও যাও সমস্যা নেই, ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। এইবার এইটার সঙ্গে তুমি রিলেট করো ওই 2 নম্বর ইকুয়েশনের আমার ডান দিকের যে ফর্মটা আছে, একটু রিলেট করার চেষ্টা করব। কী লিখতে পারি দেখো তাহলে, P0 - P/P দিস ইকুয়াল টু, যদি আমি এখানে মোলালিটি লিখে দিই, M যদি লিখে দিই, M লিখে দিলাম মানে আমি একটা 1000 লিখে দিয়েছি ওখানে এক্সট্রা, তাহলে 1000টাকে আমাকে নিচে আনতে হবে। আর মোলারিটি লিখেছি মানে এই তিনটে লিখে দিয়েছি, W2, M2, W1। তো W2 ওপরে আছে, M2 আছে, W1ও নিচে আছে। বাদ পড়ে গেল কোনটা? আমার ইকুয়েশনের M1টা বাদ পড়ে গেল। তাহলে M1টাকে আমি লিখতে হবে M1। তাহলে দেখো এইটা আরেকটা সুন্দর একটা ফর্মুলা এসে গেছে, যে ফর্মুলাতে আমরা কি করেছি, যে ফর্মুলাতে আমরা মোলালিটির সঙ্গে সম্পর্ক বের করে ফেলেছি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা নাম দেব 3 নম্বর। এই 3টে ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম ব্যবহার করে আমরা নিউমেরিক্যাল সলভ করব। 3টেই ইকুয়ালি মানে কি বলবো, অ্যাপ্লিকেবল। এখন যখন যেটা ব্যবহার করলে তোমার তাড়াতাড়ি অঙ্কটা হবে, আমাদের তো টাইম ম্যানেজমেন্টটা একটা বড় ফ্যাক্টর, সুতরাং যেটা ব্যবহার করলে তাড়াতাড়ি অঙ্কটা হবে সেই রকমভাবে আমরা এগোবো। সেটা প্রবলেমগুলো সলভ করার সময় আমরা বুঝতেই পারবো যে কখন কোনটা আমরা অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা যেটা আমি ওখানে তখন মেনশন করতে চাইছিলাম, তাহলে এই 3টে ফর্ম হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যালি বা নিউমেরিক্যালি আমরা যখন প্রবলেম সলভ করবো তখন ব্যবহার করব। এরপর আমি যেটা বলতে চলেছি সেখানে কিন্তু সেই ফর্মটা কিন্তু আমরা নিউমেরিক্যালে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? স্টিল ওটাও বলতে হবে আমাদের, তাই ওটাও বলে রাখি। সেটা হচ্ছে দেখো, আমরা ফর্মুলাটা এরকম লিখলাম। তো আমাদের RLVPর ফর্মুলাটা কী ছিল? P0 - P/P0 ইজ ইকুয়াল টু x2। x2 মানে N2/N1 + N2। এখন আমরা লিখব ফর ডাইলিউট সলিউশন, বা তুমি লিখতে পারো ফর ভেরি ডাইলিউট সলিউশন। খুব যদি লঘু হয় দ্রবণটা, সেক্ষেত্রে N1 এর ভ্যালু N2 থেকে অনেক বেশি, সুতরাং N1 + N2 এটা নিয়ারলি ইকুয়াল টু N1 হবে। খুব যদি লঘু দ্রবণ হয় তাহলে সলিউটের পরিমাণ খুবই কম। সলিউট যদি খুব কম হয় তাহলে সলিউট প্লাস সলভেন্টের নাম্বার অফ মোলটা অলমোস্ট সলভেন্টের মতন। তখন আমরা এই ফর্মুলাটাকে কি লিখতে পারি দেখো, তখন আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারি এরকম, P0 - P/P0 দিস ইকুয়াল টু N2, আর নিচে এটার বদলে আমরা কি লিখব? N1 লিখব। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়িয়ে যাবে দেখো, W2/M2 W1 M1। তাহলে ব্যাপারটা দাঁড়াবে P0 - P/P0 ইকুয়াল টু W2 M1 আর W1 M2। খুব ভালো করে লক্ষ্য করো, এই ফর্মুলাটাই হচ্ছে আমরা
এটার মতোই ওই ফর্মুলা লিখলাম যেটা আমাদের একটু আগে ফর্মুলা নাম্বার 2 ছিল, ওখানে নিচে খালি ছিল পি, এখানে নিচে পি নট। স্ট্রিক্টলি এই ফর্মুলাটা নিউমেরিক্যাল সলভ করার জন্য ব্যবহার করা যাবে না। বইতে অনেক সময় থাকতে পারে যে এই ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যাল সলভ করা আছে, এটা অ্যাকচুয়ালি কখন প্রযোজ্য? অনলি ফর ডাইলুট সলিউশন, মানে খুব যদি লঘু দ্রবণ হয়। এখন আমাদের নিউমেরিক্যাল প্রবলেমে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটা দেখে আমরা এটা বুঝতে পারবো না যে দ্রবণটা আসলে কতটা লঘু, এবং এরকম কোনো নির্দিষ্ট গাইডলাইনও নেই যে দ্রবণটা কতটা লঘু হলে এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে আর ঠিক কতটা লঘু, মানে ব্যারিয়ারটা মেনশন করা নেই আর কি, যে কখন এই ফর্মুলা ব্যবহার করবো। এটা তো অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা, আমরা তো এটাকে N1 ভেবে নিলাম, তাহলে এই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা কখন ব্যবহার করা যাবে কখন যাবে না এরকম কোথাও কিছু লেখা নেই। তাহলে আমার তো এই ফর্মুলা ব্যবহার করার দরকারই নেই, কারণ এটা ব্যবহার করলে আমি যেটা রেজাল্টটা পাবো সেটাও অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি যাবে না। তাহলে আমরা কী করবো? P0 - P/P, এখানে P লিখবো, যেটা আমি 2 নম্বর ফর্মুলায় বললাম, সেইটা দিয়ে আমরা ফর্মুলাটা সলভ করবো। অথবা 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলাটা বসালে একটু লেংদি হবে। 1 নম্বর ফর্মুলাটারই আর একটা ফর্ম হচ্ছে 2 নম্বরটা, সুতরাং 2 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করব। আর এইখানে স্ট্রিক্টলি লেখা থাকবে যে নট টু বি ইউজড ফর নিউমেরিক্যালসের জন্য এটা আমরা ইউজ করবোই না। তাহলে এটা করলাম কেন? অ্যাকচুয়ালি এটা করার আরও একটা কারণ আছে। প্রথমত ডাইলুট সলিউশনের জন্য কীভাবে ফর্মুলাটা পাল্টে যায় সেইটা দেখানোর জন্য। সেকেন্ড হচ্ছে, দেখো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, এই P0টা এটা তো কনস্ট্যান্ট, একটা সার্টেন টেম্পারেচার, এটা কনস্ট্যান্টই যদি হয় তাহলে আমরা তো এটা বলতে পারি যে P0 - P। সাপোজ তুমি এটাকে এইদিকে নিয়ে চলে গেলে, এটা কনস্ট্যান্টই থাকলো। এবার এইটা ডান দিকে কী আছে? W2M1, এইখান থেকে এইগুলোর সঙ্গে আমি কার রিলেশন বের করেছিলাম? মোলালিটির, একটু আগেই। মোলালিটি ইন্টু M1/1000 ছিল, M1 মানে সলভেন্টের মোলার মাস, সেটাও কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি দিস ভ্যারিস উইথ মোলালিটি না? তো এইটা আমাদের এখান থেকে একটা বোঝবার বিষয় যে P0 - Pটা কি? লোয়ারিং অফ ভেপার প্রেশারের বা বাষ্পচাপের অবনমন, রিলেটিভ লোয়ারিং না, কিন্তু লোয়ারিংটা কার সঙ্গে সমানুপাতিক? সলভেন্টের মোলালিটির সঙ্গে। আর এবার দেখো এইখানে কি আছে? -P আছে না? এই পিটা কি? এই পিটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার। তাহলে সলিউশনের ভেপার প্রেশারের সঙ্গে এমটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল নয়, যেহেতু মাইনাস সাইন আছে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে, ব্যস্তানুপাতিক হয়ে যাবে। আর এইটা তো RLVP, এই পুরোটা তো RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা তো অবশ্যই তাহলে মোলালিটির সঙ্গে সমানুপাতিক হবে, যেহেতু এইটাকে মোলালিটিতে কনভার্ট করা যায়, মোলালিটি ইন্টু M1/1000। তাহলে আমরা এখান থেকে যে 3টে জিনিস লিখতে পারি ফাইনালি, সেটা হচ্ছে দেখো RLVP অ্যান্ড LVP, লোয়ারিং অফ ভেপার প্রেশার, ভ্যারিজ উইথ মোলালিটি। যত মোলালিটি বাড়বে তত এগুলো বাড়বে, কিন্তু ভেপার প্রেশার অফ সলিউশনের ভেপার প্রেশার মোলালিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে কখন? কিছু কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেন আসে, তখন কম্পেয়ার করতে বললে না, তখন একটু আমরা কনফিউজড হয়ে যাই আর কি। তো এইগুলো জানা থাকলে সেই কম্প্যারিজনগুলো করতে খুব সুবিধা হবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সংক্রান্ত থিওরিটিক্যাল পার্ট এইটুকু, এরপরে আমরা আলোচনা করব নিউমেরিক্যালস। ওকে, দেখো RLVP ফার্স্ট প্রবলেম, 30 গ্রাম ইউরিয়া ইজ ডিজলভড ইন 45 গ্রাম ওয়াটার। ঠিক আছে, 45 গ্রাম জলে 30 গ্রাম ইউরিয়া মেশানো হয়েছে at a certain টেম্পারেচার। আর বলেছে ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার হচ্ছে 300 mmHg। ক্যালকুলেট করতে বলেছে অনেক কিছু। দেখো একটা অঙ্কের মধ্যে আমি অনেক কিছু দিয়েছি একসঙ্গে, তার কারণ এইগুলোই জেনারেলি ক্যালকুলেট করতে বলে সব কটা অঙ্কটি। তো ফার্স্ট অঙ্কটায় সব কটা জানা থাকলে তাহলে পরবর্তী অঙ্কগুলো আমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে XA আর XB মানে মোল ফ্র্যাকশন, তারপরে ভেপার প্রেশার অফ সলিউশন, লোয়ারিং অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর ফাইনালি মোলালিটি অফ দ্য সলিউশন। তো কী করে করবো? ফার্স্টে কী দেওয়া আছে দেখো, 30 গ্রাম ইউরিয়া। তাহলে ইউরিয়া 30 গ্রাম মানে 30/60 মোল। ইউরিয়ার মোলার মাস হচ্ছে 60। ঠিক আছে, ইউরিয়ার ফর্মুলা NH2CONH2, ক্যালকুলেট করলে দেখবে 60 হচ্ছে, তাই এটা হচ্ছে হাফ মোল। আর জল কতটা আছে? 45 গ্রাম, তাহলে 45/18, তাহলে
9 দুগুণে 18, 5 9 45, তাহলে 5/2 মোল। ন্যাচারালি এক্স এ কত হচ্ছে, জলের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, এটা প্লাস এটা যোগ করলে কত হবে, 3 হবে নিশ্চয়ই। তাহলে 5/2 ইন্টু 1/3 মানে 5/6, তাহলে এক্স বি হচ্ছে মানে ইউরিয়া। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে কোয়েশ্চেনে এক্স এ বি বলেছে বটে, এ মানে সলভেন্ট মানে জল, আর বি মানে ইউরিয়া এখানে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এটাকে H2O আর এটাকে ইউরিয়াই লিখি। কেন করলাম এটা, কারণ আমরা তো এখানে এ বি বলে তো এদেরকে আইডেন্টিফাই করিনি, 1 2 বলে করেছি। তো আইদার এটা অথবা x1 আর x2 বললে সব থেকে বেশি ভালো হয়। সো দিস ইকুয়াল টু কত হবে, 1/6, এটা 5/6 হলে এটা অবভিয়াসলি 1/6 হবে। তো একটা আমাদের হয়ে গেল, দেখো ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, তাহলে এটা আমাদের 1 নম্বর প্রবলেম সলভড। 2 নম্বর দেখো, ভেপার প্রেশার অফ সলিউশন মানে কি, P0 ইন্টু এক্সে না, তাহলে P0 কত দেওয়া আছে 300 ইন্টু এক্সে কত 5/6, তাহলে 250 mmHg, ঠিক আছে। থার্ড হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, LVP মানে কত, P0 মাইনাস P, তাহলে 300 মাইনাস 250 মানে 50 mmHg, রাইট। 4 নম্বরটা RLVP মানে হচ্ছে P0 মাইনাস P বাই P0 মাইনাস P মানে 50 ডিভাইডেড বাই 300, তাহলে কত হচ্ছে 1/6। খুব ভালো করে লক্ষ্য করো, P0 মাইনাস P বাই P0 এটা কিন্তু ইউনিটলেস, ঠিক আছে, এর কোনো ইউনিট হবে না। তাহলে এটাও হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। লাস্ট হচ্ছে মোলালিটি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখনই তুমি দেখবে বইতে টিপিক্যালি যে প্রবলেমগুলো যেভাবে সলভ করা থাকে, সেখানে যদি ভেপার প্রেশার অফ দ্য সলিউশন বের করতে বলে, অনেক সময় দেখবে বইতে কী করা আছে, প্রথমে RLVP বের করা আছে, তারপরে এখান থেকে এই সলভ করে এটাকে 1 মাইনাস P বাই P0 এইসব করে টোরে লাস্টে P এর ভ্যালু বের করে। কিন্তু যখনই আমাদেরকে ভেপার প্রেশার অফ সলিউশন বের করতে দেবে, আমরা এই শর্ট ফর্মুলাটা ইউজ করব। এইটা ইউজ করে অঙ্কটা টেক্সট বইগুলোতে বেশিরভাগ জায়গাতেই করা নেই, কিন্তু এটা করলে এক লাইনে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে দেখো মোলালিটি। মোলালিটির আমরা কি বললাম একটু আগে, ডেফিনিশন দিয়েছিলাম। মোলালিটি মানে মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সেখান থেকে আমরা একটা ফর্মুলা এরকম পেয়েছিলাম, W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। তো সিম্পলি এইটা পুট করলেই হবে। W2 মানে ইউরিয়া 30 গ্রাম নিয়েছি, আর জল হচ্ছে 45 গ্রাম, আর M2 হচ্ছে ইউরিয়ার মোলার মাস 60। তাহলে কত হচ্ছে দেখো, এটা তো কেটেই গেল, 2 হয়ে গেল, আর তারপরে 500, আর তারপরে 5 9, এটা 100, তার মানে 100/9, এটা হচ্ছে মোলালিটি। এটা আবার যা হবে হবে, 11.11 হবে। এটা হয়ে গেল আমাদের সলিউশনের মোলালিটি। তাহলে আমরা সব কিছু এখান থেকে বের করতে পারলাম। আচ্ছা, মোলালিটি বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা তোমরা নিশ্চয়ই এর আগে আমি যখন কনসেন্ট্রেশন টার্ম পড়েছিলাম এই পার্টিকুলার চ্যাপ্টারে, তখন নিশ্চয়ই বলেছিলাম যে মোলালিটি হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই সলভেন্ট, ওখানে আমরা XB বাই XA লিখেছিলাম, একই ব্যাপার, ইন্টু 1000/m সলভেন্ট। এখান থেকেও তুমি করতে পারো। দেখো x2 হচ্ছে 1/6 আর এটা 5/6 ইন্টু 1000 বাই সলভেন্ট হচ্ছে জল 18, তাহলে কত হবে দেখো, এটা 1/6 বাই 5/6 মানে আলটিমেটলি 1/5 ইন্টু 1000/18, তার মানে এটা 9, আর এটা 500 কাটলো 100, তাহলে আবারও 100/9, মানে ওই একই আনসার আমি পেলাম। এখন এই ফর্মুলাটাও তুমি ইউজ করতে পারো, এটাও করতে পারো। এখানে আমাদের মাসগুলো গিভেন আছে, তাই আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পেলাম। যদি কোথাও মাস না দেওয়া থাকে, ডিরেক্টলি যদি মোল ফ্র্যাকশন থেকে তোমাকে মোলালিটিতে আসতে হয়, তাহলে এই ফর্মুলা হচ্ছে বেস্ট, একই আনসার আসবে। দেখো সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার দিয়েছে আবার, মানে P0 দিয়েছে, আর ক্যালকুলেট ভেপার প্রেশার অফ 1 মোলাল অ্যাকুয়াস সলিউশন, AQ মানে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, কন্টেনিং নন ভোলাটাইল সলিউট।
এখানে একটা মজার জিনিস দেখো, এই যে নন ভোলাটাইল সলিউট, এটা সলিউটটা কী আসলে সেটা বলে দেয়নি কিন্তু, মানে চিনি না গ্লুকোজ না ইউরিয়া না কি সেটা বলে দেয়নি। কেন বলে দেয়নি? এই যে বলে দিল না, এটা থেকেই প্রমাণিত হয় যে আসলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বা অন্যান্য যে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো আছে তারা সলিউটটার নেচারের উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্রই ডিপেন্ড করে কিসের উপরে? নাম্বার অফ মোল অফ সলিউট, মানে সলিউট পার্টিকেলের উপরে। এবার এই যে ওয়ান মোলাল মানে আমরা জানি যে এখানে সলিউট কতটা আছে, 1 মোল সলিউট আছে। 1 মোল মেশানো হয়েছে, কার মধ্যে মেশানো হয়েছে না 1 কেজি সলভেন্টের মধ্যে, 1 কেজি ওয়াটারের মধ্যে। এইবার যখনই দেখবে তুমি যে মোলালিটি দেওয়া আছে সিস্টেমে সলিউশনের এবং সেখান থেকে ভেপার প্রেশার অফ সলিউশন বের করতে বলেছে, ভেপার প্রেশার অফ সলিউশনের ফর্মুলা হচ্ছে P0 × XA। এই ক্ষেত্রে নন ভোলাটাইলের ক্ষেত্রে যখন এরকম থাকবে যে ভেপার প্রেশার বের করতে বলেছে, মোলালিটি দেওয়া আছে, খুব সহজে বের করা যায়, ছোট একটা টেকনিক আছে, একটা ফর্মুলা আমি আগে বলেছিলাম কিনা জানি না, কী সেই টেকনিক দেখো। আমি জল নিয়েছি কতটা? 1 কেজি, 1 কেজি, তাহলে এটা 1 কেজিটা হচ্ছে মাস মানে 1000 গ্রাম, আর মোলার মাস হচ্ছে 18, তাহলে নাম্বার অফ মোল মানে মাস বাই মোলার মাস না, তাহলে 1000/18, এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 55.55। তাহলে এটা হচ্ছে জলের মোল সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? NH2O হচ্ছে 55.55 আর N সলিউট হচ্ছে আমার 1। তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশন পাবো তো, জলের মোল ফ্র্যাকশন কত পাবো? আমাকে পি বের করতে বলেছে, P0 ভ্যালু দেওয়া আছে কত দেখো, 565.5 ইন্টু, তাহলে জলের মোল সংখ্যাটা উপরে 55.55 আর নিচে হচ্ছে এই দুটো যোগফল, তাহলে 56.55 হবে। এবার দেখো ভ্যালুটা এমনই দেওয়া আছে যে এটা এক্স্যাক্টলি এটা 10 টাইমস, তাই না? তাহলে প্রেশার কত হয়ে গেল? 555.5 mmHg। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো যদি 1 মোলাল সলিউশন থাকে তাহলে এই নিচে এটা থাকবে যেটা ডিনোমিনেটরে আছে, এটা 56 হলো। যদি এটা 2 মোলাল থাকে তাহলে সেটা 57.55 হয়ে যাবে এইভাবে, আর উপরেরটা ফিক্সডই থাকবে। তো ডেফিনেটলি তখন ভ্যালুগুলো এরকমই থাকবে যাতে খুব সহজে আমরা ক্যান্সেল আউট করতে পারি এটাকে। দেখো থার্ড প্রবলেমটা খুব ভালো একটা প্রবলেম, বলছে ক্যালকুলেট মাস অফ অ্যান NVS, একটা নন ভোলাটাইল সলিউট, তার মাস বের করতে বলেছে। মোলার মাস তার দেওয়া আছে 100, হুইচ শুড বি অ্যাডেড ইন 180 গ্রাম ওয়াটার টু ডিক্রিজ ইটস ভেপার প্রেশার বাই 25%। মানে জলের মধ্যে সলিউটটা মেশাবো যাতে করে জলের ভেপার প্রেশার 25% কমে যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যদি জলের ভেপার প্রেশার আগে যদি 100 থাকে mmHg ধরে নিই আমি, তাহলে সলিউশনের ভেপার প্রেশার কত হয়ে যাবে? 25% কমে যাবে, তার মানে 75 হয়ে যাবে। এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? মোলার মাস অফ সলিউট বলে দিয়েছে 100, জলের 180 গ্রাম, তার মানে W1 বলে দিয়েছে 180, আর জলের তো মোলার মাস 18 হয়। আর কি বের করতে হবে আমাকে? মাস মানে W2। তো সিম্পলি আমরা যে ফর্মুলাটা একটু আগে দেখেছিলাম সেই ফর্মুলা ব্যবহার করব, P0 - P/P = W2 × M1 আর W1 × M2। খুব কেয়ারফুল থাকবে, এখানে কিন্তু নিচে P0 লিখবে না। P0 লিখলে পরে তাহলে ওই আমাদের অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা হয়ে যাবে, সেটা আমরা করছি না, কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলায় আমরা যাব না। তাহলে 100 - 75/75 = কত হচ্ছে দেখো, W2 হচ্ছে আবারও 100 নাকি, ও না W2 বের করতে হবে, M1 হচ্ছে 18, 180, আর M2 হচ্ছে কত 100 বলে দিয়েছি। তাহলে দেখো এখানে কত পেলাম, 25/75 মানে 1/3। তাহলে আচ্ছা একবারই করে দিই, W2 = কত হবে দেখো, এটা হচ্ছে 1/3 ইন্টু 180/100 আর 18, তাহলে এটা হয়ে গেল 10। তাহলে 1000/3, তাই তো? তাহলে কত, 333.33 গ্রাম। তাহলে এত গ্রামের একটা সলিউট আমাকে মেশাতে হবে। ঠিক আছে, সিম্পলি ফর্মুলায় পুট করো আর অঙ্ক করো, এছাড়া এখান থেকে আর বেশি কঠিন কিছু অঙ্ক থাকে না, এরকমই থাকে, বোর্ড এক্সামে এরকমই থাকে, আর নিট জেইতেও এই অঙ্কই থাকে। দেখো এই ফোর্থ প্রবলেমটাও এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে বলেছে যে 30 গ্রাম একটা নন ভোলাটাইল সলিউট মেশানো হয়েছে 90 গ্রাম জলের মধ্যে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস।
এবার ভেপার প্রেশার তো সলিউশন বলেছে, সলিউশনের ভেপার প্রেশার 570 বলেছে, তার মানে P = 570 mmHg। খুব ভালো করে লক্ষ্য করো, যখনই এই RLVP সংক্রান্ত বা যে কোনো প্রবলেমেই যখন তোমাকে বলবে যে সলভেন্টটা হচ্ছে জল এবং তার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং জলটা তার বয়েলিং পয়েন্টে আছে। বয়েলিং পয়েন্টে যে কোনো লিকুইডের ভেপার প্রেশার এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়। এখানে এক্সটার্নাল প্রেশার মানে অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে জলের যে ভেপার প্রেশার সেটা কত হবে 1 ATM বা 760 mmHg। খুব ইম্পর্টেন্ট এটা, যখনই বলে দেবে যে জল আছে এবং 100 ডিগ্রি সেলসিয়াস বা অন্য যে কোনো লিকুইড আর তার বয়েলিং পয়েন্ট দেওয়া আছে, তার মানেই হচ্ছে ইনডাইরেক্টলি সেই লিকুইডটার, পিওর লিকুইডটার ভেপার প্রেশারটা বলে দিচ্ছে। তাহলে আমরা যখন মোলার মাস বের করতেই বলেছে, তাহলে আমরা সিম্পলি ফর্মুলা ইউজ করি, P0 - P/P = W2M1 W1M2, ভ্যালু বসাও, 760 - 570 কত হচ্ছে 30 গ্রাম, জলের মোলার মাস 18, 90 গ্রাম জল আছে, M2 বের করতে বলেছে। তো এটা ধরো কত হচ্ছে 5 18 90, এটা 6 হয়ে গেল এখানে। আর এটা কত হচ্ছে, আচ্ছা তাহলে M2 = কত হবে, M2 = এখানে 6 হচ্ছে, তাহলে 6 × 570 ডিভাইডেড বাই কত হচ্ছে বিয়োগ করলে 190। দেখো 3 19 57, তো এটা 3, M2 18, সে কি কথা, M2 18 বেরিয়েছে। যাই হোক, M1ও আমাদের 18 ছিল জল, M2 18 বেরিয়েছে, যা এসছে আনসার। তো এই হচ্ছে আমাদের ডেটাগুলো একটু অন্যরকম দেওয়া থাকলে M2টা অন্যরকম আসতো, সেটাই বাঞ্ছনীয় ছিল। এখানে আমাদের সলিউট সলভেন্ট সবারই এমটা সেম হয়ে গেছে। দেখো পরের অঙ্কটা বলছে ক্যালকুলেট ভেপার প্রেশার অফ সলিউশন কন্টেনিং 10% বাই মাস অফ ইউরিয়া। এখানে 10% বাই মাস মানে এই পার্সেন্টেজটাও এটাও একটা কনসেন্ট্রেশন টার্ম। 10% বাই মাস অফ ইউরিয়া মানে হচ্ছে এখানে 10 গ্রাম ইউরিয়া আছে, আর বাই মাস মানে হচ্ছে এখানে সলিউশনটার মাস বলে দিয়েছে, 10 গ্রাম ইউরিয়া ইন 100 গ্রাম সলিউশন। যদি এটা থাকতো, আচ্ছা সলিউশনটা ওইভাবেই লেখা যায়, যাই হোক, যদি এখানে থাকতো যে 10% বাই ভলিউম, তাহলে আমাকে বুঝতে হতো যে 10 গ্রাম ইউরিয়া ইন 100 ml সলিউশন, 100 মিলিলিটার। আর বাই মাস মানে সলিউট এবং সলিউশন দুটোরই মাস দিয়ে দিয়েছে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের W2, তাহলে আমাদের W1 কত হবে, সলিউশন মাইনাস সলিউট, তাহলে 90 গ্রাম হয়ে যাবে আমাদের জল, ঠিক আছে। টোটাল 100 গ্রাম সলিউশনের মধ্যে 10 গ্রাম ইউরিয়া, তাহলে 90 গ্রাম হয়ে গেল জল। এটা বলে দিয়েছে অ্যাট TD কেলভিন, হোয়ার ভেপার প্রেশার অফ ওয়াটার ইজ 30 mmHg। তার মানে ভেপার প্রেশার অফ ওয়াটার মানে P0 বা P0 30 বের করতে বলেছে কি MW অফ ইউরিয়া। এবার অঙ্কটা আবার আগের মতোই হয়ে গেল। তাহলে এবার ফর্মুলায় ফেলো সিম্পলি, P0 - P/P = W2M1 W1M2, ঠিক আছে। তা যা হবে এবার P0 হচ্ছে 30 - P/P, P কত, ও ভেপার প্রেশার বের করতে বলেছে, হ্যাঁ পিটাই তো বের করতে বলেছে। তাহলে W2 হচ্ছে 10, 18, 90 এটা, আর এটা 60। খুবই সহজ ক্যালকুলেশন, দেখো এটা 9 হয়ে গেল, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 30। তাহলে 30/P - 1 = 1/30। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে 30/P = কত দাঁড়ালো, দেখো 1/30 + 1 মানে হচ্ছে 31/30। তাহলে P = কত হয়ে যাবে, 30 × 30/31। কী হলো, এটা যদি প্রায় ইকুয়ালও হয় তাহলে আমাদের আনসার 30-এর কাছাকাছি, মানে 30-এর থেকে একটু কম, ঠিক আছে। তো এটা 29.95, 29.8 এরকম যা একটা কিছু আনসার থাকবে অপশানে, দ্যাট উইল বি আর কারেক্ট অপশান, ঠিক আছে। কারণ দেখো অলমোস্ট এটা কেটে গিয়ে ওই 30-এর থেকে একটু কমই আনসারটা আসছে, ঠিক।
ঠিক আছে, পরেরটা দেখো। দেখো এই অঙ্কটা বলছে ভেপার প্রেশার অফ ডাইলিউট সলিউশন অফ গ্লুকোজ 700 mmHg অ্যাট 373 কেলভিন। এবারে যে ডাইলিউট সলিউশন, এখানে সলিউশনটা কিসের, মানে সলভেন্টটা কী সেটা বলে দেয়নি। অ্যাকোয়াস সলিউশন বললে আমরা বুঝতাম যে জল, কিন্তু যখনই কোনো সলভেন্ট বলে দেবে না, শুধু সলিউশন বলবে, তখন আমরা ধরে নেব যে ওটা সলভেন্টটা জলই আছে। তাই যদি হয় তাহলে 373 কেলভিন মানে আবারও 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাই যদি হয় তাহলে P0 মানে জলের ভেপার প্রেশার হচ্ছে 760, আর সলিউশনের হচ্ছে 700 সলিউশনের। এখন এই দুখানাই ডেটা এখানে দেওয়া আছে, দেখো মোলালিটি বের করতে বলেছে। মোলালিটি মানে এন সলিউট মানে নাম্বার অফ মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, কিন্তু মাস মোল এখানে আর কিছুই নেই। হ্যাঁ, তাহলে কী করা হবে, ফর্মুলাটা লিখি দিকে একটু। দেখো দিস ইকুয়াল টু আমরা জানি W2M1 আর W1M2। এখন এটা হচ্ছে 60 বিয়োগ করলে আর এটা 700, W2M1 W1M2। মোলালিটি আমাদের বের করতে বলেছে। মোলালিটি মানে হ্যাঁ এখান থেকে হয়ে যাবে। মোলালিটি মানে তো এইটা W2000 আর W1M2, এটার সঙ্গে কম্পেয়ার করি এটাকে। দেখো এই জিনিসটা আছে এখানে আছে। তাহলে এই যে আমাদের M1, M মানে তো জল, তাহলে M1টা 18, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো W2/W1 × M2, এটা কত দাঁড়ালো, এটা হয়ে গেল এই 6/70 × 18, এটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে M ইকুয়াল টু মোলালিটি ইকুয়াল টু এটার সঙ্গে 1000 গুণ করে দিলেই হবে, মানে এটার সঙ্গে 1000 গুণ করে দিই, তাহলে 6 × 1000 আর 70 × 18, তাহলে কত হচ্ছে দেখো, এটা 3 হয়ে গেল, 100/21। 100/21 মানে 100/20 হলে 5 হতো, 5-এর থেকে একটু কম, স্লাইড কম, তাহলে আমরা 4.9 বলতে পারি মোলালিটি, ঠিক আছে। আর কি বের করতে বলেছে, অঙ্কটা খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে দেখে মনে হচ্ছিলো কিছু ডেটা দেওয়া নেই, সুতরাং খুব গন্ডগোলের হবে অঙ্কটা, কিন্তু আসলেই ডেটা যেটা হয়েছে একটু বেশি দেওয়া আছে আর কি, এক লাইন কম করতে হলো আমাদের। মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ মানে মোল ফ্র্যাকশন, তাহলে আমরা মোলালিটি যেহেতু পেয়ে গেছি, তাহলে মোলালিটি থেকে আমরা মোল ফ্র্যাকশন বের করতেই পারি। মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই সলভেন্ট ইন্টু 1000 বাই মোলার মাস অফ সলভেন্ট, এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। কী করে করবো, x1 x2 তো দেওয়াই নেই, তাহলে আমরা এরকম লিখতে পারি 4.9 ইকুয়াল টু x2 বের করতে বলেছে, তাহলে x1টাকে 1 - x2 বলি ইন্টু 1000/M1, M1 হচ্ছে 18। ঠিক আছে, এটাকে সলভ করলে হবে, কিন্তু এটাকে সলভ করলে অনেক লম্বা হবে অঙ্কটা। হ্যাঁ, একটা ছোটো মেথডও আছে, সেটা দেখো বলি, ছোটো মেথডটাই বলি, তাড়াতাড়ি হবে। সলিউশনের P মানে কি, P0 × XA না। এবার P মানে কত আমাদের, এখান থেকে আমি কি লিখবো, XA মানে P/P0, P হচ্ছে আমাদের 700 আর P0 হচ্ছে আমাদের 760। হ্যাঁ, এখান থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 70/76 মানে আলটিমেটলি 35/38, এর থেকে আর ছোটো করা যাচ্ছে না। তাহলে XA যদি এটা হয় তাহলে XB কত, সুতরাং XB ইকুয়াল টু 1 - 35/38, তার মানে 3/38। এবার যদি এটা আমাদের কিন্তু আনসার পেয়ে গেলাম, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে এখানে গেলাম না, ঠিক আছে। যদি সলিউশনের ভেপার প্রেশার দেওয়া থাকে কোনোভাবে, বা আমরা যদি বের করতে পারি সলিউশনের ভেপার প্রেশার থেকে, আমরা একদমই ছোট্ট ফর্মুলা ব্যবহার করবো, মোল ফ্র্যাকশন পেয়ে যাব। আর যদি মোলালিটি দেওয়া থাকে তাহলে তো এই ফর্মুলায় আমরা করতেই পারি। এখানে যেহেতু মোলালিটি দেওয়া আছে, কিন্তু মোলালিটি দেওয়া আছে তার থেকেও সহজ হচ্ছে যে সলিউশনের ভেপার প্রেশার দেওয়া আছে, এর থেকে সোজাভাবে আর মোল ফ্র্যাকশন বের করা যায় না। এখন যদি এখানে অঙ্কটাতে অপশান যদি আমাদের এরকম না থাকে, নর্মালি এটা ডেসিমালে থাকবে, MCQ টাইপ কোশ্চেনে, এটা একটু সলভ করে নেবো। দেখো এই অঙ্কটা বলছে ভেপার প্রেশার অফ পিওর বেনজিন অ্যাট 75 ডিগ্রি C হচ্ছে 750। পিওর বেনজিন মানে পিওর সলভেন্ট এটা, তাহলে P0 হচ্ছে 750। এবার বলছে হাউ মেনি মোলস অফ নন ভোলাটাইল সলিউট পার মোল অফ বেনজিন
is to be added to prepare a solution having vapor pressure of 500 mmHg. ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে একটা টার্ম, নতুন একটা টার্ম বলা আছে, মোলস অফ এনভিএস পার মোলস অফ বেনজিন, পার মোল অফ বেনজিন। এই টার্মটার একটা মানে হয়, কি মানে হয় দেখো, খুবই সহজ, লেখার পরে বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই। সো দিস ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে W2M1 আর W1M2। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করছি, দেখো রিঅ্যারেঞ্জ মানে এটা যেখান থেকে এসছে সেই ব্যাকওয়ার্ড স্টেপে যাচ্ছি। উপরে আমি লিখতে পারি W2/M2 আর নিচে আমি লিখতে পারি W1, এই M1টা এরমভাবে চলে আসতে পারে নিচে, সরি M1, ঠিক আছে। এবার দেখো W2/M2 মানে কি, N2 না, নাম্বার অফ মোল না, মাস বাই মোলার মাস মানে নাম্বার অফ মোল অফ সলিউট ওপরে, আর নিচে নাম্বার অফ মোল অফ সলভেন্ট। তাহলে দেখো চলে এলো এটা। অ্যাকচুয়ালি মোলস অফ এনভিএস পার মোল অফ বেনজিন মানে N2/N1, এইটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাকে কোথাও একটা লিখে রাখবে। এরপর যখন কোনো অঙ্ক আসবে তখন এই টার্মটাতে যদি থাকে অঙ্কের মধ্যে, তাহলে সিম্পলি আমাকে N2/N1 ক্যালকুলেট করতে হবে। তো সেটা ক্যালকুলেট মানে জাস্ট এখানে যা ভ্যালু দেওয়া আছে 750 মাইনাস 500 ডিভাইডেড বাই 500 হয়ে গেল আনসার। এতটাই সহজ। তাহলে 250/500, তার মানে অ্যাকচুয়ালি হাফ মোল বা 0.5 মোল আমাকে ওই এনভিএস মেশাতে হবে পার মোল অফ বেনজিন। মানে 1 মোল বেনজিন নিলে হাফ মোল নন ভোলাটাইল সলিউট যে কোনো, ঠিক আছে। পরেরটা দেখো, এই প্রবলেমটা বলছে যে 18 গ্রাম গ্লুকোজ আর 34.2 গ্রাম সুক্রোজ আর ডিজলভড ইন 90 গ্রাম ওয়াটার, জলের মধ্যে দুটোকে একসঙ্গেই মেশানো হয়েছে। P0 ওয়াটার মানে P0 অফ সলভেন্ট বলে দিয়েছে, পি বের করতে বলেছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে দুটো সলিউট একসঙ্গে যেহেতু আছে, তাহলে দুটোরই মোল সংখ্যা আমাকে আগে কাউন্ট করতে হবে। তাহলে যদি গ্লুকোজ বলি, গ্লুকোজ হচ্ছে তোমার 18/180, এটাকে N1 বলছি। আর সুক্রোজের মোল সংখ্যা N2 হচ্ছে 34.2 সুক্রোজের মোলার মাস 342। তো এটাও দেখো 1/10, এটা 1/10। তার মানে টোটাল নাম্বার অফ মোল যেটা ডিজলভ আছে জলের মধ্যে সেটা হচ্ছে 1/10 প্লাস 1/10 মানে 1/5। এটা হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট। আর কি দিয়েছে আমাকে, জলের 90 গ্রাম জল দিয়ে দিয়েছে, 90 গ্রাম। এইবার আমাকে বের করতে বলেছে পি, তাহলে পি মানে P0 ইন্টু XA, ঠিক আছে। তাহলে 90 গ্রাম জল, তো তাহলে 90 গ্রাম ওয়াটার মানে হচ্ছে আসলে কত মোল জল বলো, 90/18, এত মোল মানে 5 মোল। তাহলে আমরা বলতে পারি XA ইকুয়াল টু কত, 5 ডিভাইডেড বাই 5 প্লাস 1/5, তাই তো, N1/N2 প্লাস N1। তাহলে 5 আর এটা 25 আর একে 26-এর 5, তার মানে এই 26 নিচে হয়ে গেল 25/26। তাহলে P ইকুয়াল টু P0 ইন্টু XA, সলিউশনের ভেপার প্রেশার বের করতে বলেছে আমাদের। তাহলে 30 ইন্টু 25/26, তাহলে এটা 13, এটা 15, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 25-এর থেকে একটু বেশি হবে আনসারটা আর কি। তো কত হবে ক্যালকুলেট করা যাক, 13 দুগুণে 26, 26-এর থেকে একটু কম, তাই তো, 30-এর থেকে সামান্য কম। সুতরাং এটাকে যদি আমি 26 ভাবি তাহলে এটা 2 হতো, তাহলে এই 29.9 বা 29.8 এরকম কাছাকাছি কিছু একটা আনসার আসবে, সেটা আমরা মিলিয়ে নেবো আমাদের অপশান থেকে, আদারওয়াইজ ক্যালকুলেট করলেও হবে, ঠিক আছে। দেখো এখানে আমি আরও দুটো প্রবলেম লিখেছি, তোমরা এখানে ভিডিওটা পজ করো, করে প্রবলেমগুলো খাতায় লিখে নাও এবং এগুলো তোমরা বাড়িতে সলভ করো। এবং এই ধরনের আরও অনেক প্রবলেম বইতে আছে, সেগুলোকে আমরা সলভ করো। তাহলে এই ফর্মুলাগুলো কীভাবে কোনটা কখন কোথায় ইউজ করব, কোনটা কখন ইউজ করলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে, টাইমটা একটু ম্যানেজ হবে, সেইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। আর আজকের ভিডিওটা এটুকুই থাকবে।
যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আমরা এরপর এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অর্থাৎ আমাদের সেকেন্ড যে কলিগেটিভ প্রপার্টি আছে সেইটা নিয়ে আলোচনা করবো। ওকে।